আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু, এবং আমি কিন্তু অবাক হব না, আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি ৩৫,০০০ সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায়, এবং আপনার 70 কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আগে ছিল না। তো পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই চিন্ময়ের অনুসারীরা, এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয়, ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে, তারা মিসাইল ছুড়লেন, আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো, বা ঢুকে পড়লেন 3 দিক থেকে, উত্তর পূর্ব পশ্চিম থেকে। 111টা পয়েন্ট আছে, যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে। যার বক্তব্য শুনলেন তিনি এনসিসির মেজর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন একদা, নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন আধিকারিক ছিলেন এবং মিলিটারি বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত। তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, আর মুখ খুলে খুল্লা বলেই দিয়েছেন 111টা এমন পয়েন্ট আছে যেখান থেকে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রান্ত হতে পারে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, কোনো একটা জায়গায় যুদ্ধ ভাব মনে হচ্ছে না। বাংলাদেশ আশঙ্কা করছে ভারতবর্ষ যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে। সীমান্তে অসম মণিপুর সীমান্তে পিনাকা গাইডেড মিসাইল ডিপ্লয় করা হয়েছে, যেখান থেকে 70 থেকে 75 কিলোমিটার দূরের যে কোনো ডেস্টিনেশন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এবং শুধু তাই নয়, বাংলাদেশ ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে পারমাণবিক বোমা সংক্রান্ত যা সংকেত সমস্ত সব কিছু ভারত সরকার নিয়ে প্রস্তুত রয়েছে। আদতে কি তাই? ভারতবর্ষের কি খুব প্রয়োজন আছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার? আমার তো মনে হয় না, পরিষ্কার বলছি, আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশ আশঙ্কা করছে ভারতবর্ষ যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে। আমি তাঁরই বক্তব্যটা শোনালাম, এবং এরপর আমি আপনাদের বাংলাদেশের যিনি মিলিটারি জেনারেল ওয়াকারুজ্জামান, তাঁর একটা ছোট্ট বাইট তিনি সংবাদ মাধ্যমের সামনে রেখেছেন, সেইটা শোনাবো। সেটা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশ কোনো জায়গায় বারবার চিন্তিত হচ্ছে ভারতবর্ষ বোধহয় যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করতে পারে। ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যিনি মিলিটারি জেনারেল, তার বক্তব্যটা শুনবো। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। আরেকবার শুনুন কি বলছেন। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। কি এমন হলো, কি পরিস্থিতি হয়েছে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ আশঙ্কা করছে ভারতবর্ষ বাংলাদেশকে আক্রমণ করবে, এবং তার জন্য বাংলাদেশ চিন্তিত। বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোর, সেখানে একটি এয়ারবেস তৈরি করছে, 50টা যুদ্ধ বিমান রাখছে। এটা চিন্তা করছিলাম যে 35,000 ভারতীয় সেনা, বাংলাদেশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যদি সত্যি হয় 35,000 সেনা আসাম এবং মণিপুর বর্ডারে, বাংলাদেশের বর্ডারের কাছে যদি ডিপ্লয়েড হয়ে থাকে, বাংলাদেশ মোকাবিলা করতে পারবে। 35,000-এর বিনিময়ে হয়তো 3,500 সেনা সেখানে নিযুক্ত করবেন। ভারতবর্ষ চাইলে 5 মিনিটে গুঁড়িয়ে দেবে যা লক্ষ্য থাকবে লক্ষ্যবস্তুকে। তাহলে বাংলাদেশ এত আশঙ্কা করছে কেন? আজকে এই বিষয় নিয়ে আমার নিজস্ব মূল্যায়ন আপনাদের কাছে বিশ্লেষণ করব। যে দেখুন, বাংলাদেশে ইউনূস সরকার এখন প্র্যাকটিক্যালি জামাতদের দ্বারা নিয়ন্ত্রিত, কমপ্লিট জামাতরা ইন কন্ট্রোল। সম্প্রতি জামাতদের একটা টিম গিয়েছিল চীনে, এবং সেই চীনে গিয়ে 7-8 জনের টিম গিয়েছিল জামাতরা চীনের সরকারের সাহায্য চাওয়ার জন্য, যা রিপোর্ট শেষ পর্যন্ত চীন কিন্তু প্রত্যাখ্যান করেছে জামাতদের। স্ট্র্যাটেজিক কারণে চীন এই মুহূর্তে বাংলাদেশের এই পর্বটায় ঢুকতে চাইছে না। ভারত সরকারের ভূমিকাটা কি? অনেকেই বলছে যে মোদী সরকার বাংলাদেশে এই ধরনের সংখ্যালঘু নিধনের পর কেন সরাসরি যুদ্ধাস্ত্র প্রয়োগ করে সরাসরি বাংলাদেশের মধ্যে ইনভেড করছে না, এই প্রশ্নটা নিয়েও আলোচনা চলছে, অনেকে বলছেন। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে খুব পরিষ্কার, আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে ভারত সরকার কিন্তু সরাসরি যুদ্ধের পথে যেতে রাজি নন। স্ট্র্যাটেজিক ওয়ার, সময়টা স্ট্র্যাটেজিক ওয়ার। 35,000 সেনা যদি বাংলাদেশের নাকের ডগায় বসিয়ে রেখে দেওয়া হয়, একটা সরকার সার্ভাইভ করতে পারবে বলতে পারেন? 35,000, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। বাংলাদেশ যেটা আশঙ্কা করছে, একাধিক রিপোর্ট, আমি একজনের কথা শোনালাম, যে বল্লকের নাম শোনালাম, ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, তিনি
অত্যন্ত বিশেষজ্ঞ এই ব্যাপারে এবং অথেন্টিক খবরগুলো বাংলাদেশে পেশ করেন। সেই মানুষটি যখন বলছেন যে 35,000 সৈন্য ভারত সরকার ডিপ্লয় করেছে, যেটা আগে ছিল না, মিসাইল, পিনাকা গাইডেড মিসাইল ডিপ্লয় করেছে, মুহূর্তের মধ্যে 15 মিনিট সময় অন্তত 50টির ওপর ডেস্টিনেশনকে তছনছ করে দিতে পারে যে পিনাকা গাইডেড মিসাইল। এটা বাংলাদেশের সোর্স, বাংলাদেশের ইন্টেলিজেন্স লেভেল যখন এটা বলছে, ভারত সরকার কিন্তু সেটাকে অস্বীকার করছে না। আমার নিজের ধারণা ভারত সরকার প্র্যাকটিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছেন। খুব বেশি কথা ভারত সরকার বলছেন, একটু খেয়াল করে দেখুন। নরেন্দ্র মোদী বৈঠক করছেন এস জয়শঙ্করের সঙ্গে, নরেন্দ্র মোদী বৈঠক করছেন অজিত ডোভালের সঙ্গে, নরেন্দ্র মোদী বৈঠক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে করছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ভারতবর্ষের সমস্ত মিলিটারি জেনারেলদের একসঙ্গে একত্রিত করে বৈঠক করছেন। ইস্টার্ন কমান্ডের সমস্ত যারা মিলিটারি ফোর্সের দায়িত্ব আছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, কিন্তু সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে ভারত সরকার কোনো স্টেটমেন্টটা দিচ্ছে না। শুধুমাত্র ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রক থেকে হিন্দু নিধন যোগ্য নিয়ে 3টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার বাইরে কিন্তু কিছু করছে না। তাহলে বাংলাদেশ সরকার এত উদ্বিগ্ন কেন? তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বারবার এক্স মিলিটারি জেনারেলরা বারবার বলছেন কেন ভারত সরকার যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, ভারত সরকার যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে? এবং পাল্টা গতকাল আপনাদের কাছে আমি বলেছি যে ভারত সরকার কিন্তু যে কোনো মুহূর্তে এমন কোনো অপারেশন করে দিতে পারে যে অপারেশনটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে খুব ভালো হবে না যদি চিকেন নেককে ডিস্টার্ব করে। চিকেন নেককে যদি কোনো কারণে ডিস্টার্ব করে তাহলে কিন্তু ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইক করে দেবে। এটা বাংলাদেশের মিলিটারি পার্সনরা বারবার বলছেন, তাদের মুখ থেকে আমি একাধিক ইন্টারভিউ শুনেছি আজকে, যে ইন্টারভিউতে তারা বারবার বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করে দেবে। তাহলে সার্জিক্যাল স্ট্রাইক মোকাবিলা বাংলাদেশ করতে পারবে? কিছুতেই পারবে না। তারা নিজেরাও জানেন বাংলাদেশ সরকারের পক্ষে ভারত সরকারের সামরিক অস্ত্রকে মোকাবিলা করা একেবারেই সম্ভব নয়। একটা খুব সিম্পল প্রশ্ন আপনাদের কাছে রাখছি, বাংলাদেশ সরকার গত কয়েক বছরে কোন যুদ্ধটা লড়েছে বলুন তো? কার সঙ্গে? প্রতিবেশী রাষ্ট্র তো ভারতবর্ষ, অদূরে মায়ানমার, অন্যদিকে বঙ্গোপসাগর, কার সঙ্গে লড়বে? ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো যুদ্ধ হয়েছে নাকি? যুদ্ধাস্ত্রেই তো জং পড়ে গেছে। ওদিকে ভারত সরকার এন্টায়ার পশ্চিম প্রান্তে পাকিস্তান সরকারকে মোকাবিলা করেছেন, আফগানিস্তান মোকাবিলা করেছে, পাক অকুপায়েড কাশ্মীর মোকাবিলা করেছে, লাদাখে চীনকে মোকাবিলা করেছে, অরুণাচল প্রদেশের মোকাবিলা করেছে, এন্টায়ার নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে চীন থেকে শুরু করে একাধিক বহিঃশত্রুকে মোকাবিলা করেছেন। ফলে তাদের একটা অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, এবং তারা কন্টিনিউয়াসলি মিসাইল উৎক্ষেপণ করছে। ভারতের সামরিক শক্তির সঙ্গে বাংলাদেশ সামরিক শক্তির কোনো তুলনাই হয় না, মানে 1/10 নয়, তারও কম বাংলাদেশে। কিন্তু মিলিটারি জেনারেলদের বড় বড় বক্তব্য আছে, আর এই বক্তব্যের উপর ভর করেই জামাতরা এখন বাংলাদেশে মাথাচাড়া উঠে দিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটু ছোট্ট করে রাজনৈতিক ব্যাখ্যাটা করে দিই যে দেখুন, মোহাম্মদ ইউনূসের সরকারকে সার্ভাইভ করতে হচ্ছে দুটো বিষয়ের উপর। হিন্দু শূন্য বাংলাদেশকে উপহার দেওয়া তাদের জামাতদের কাছে, সেটা তার একদম প্রমিস। আর সাংঘাতিকভাবে হিন্দু নির্যাতন অব্যাহত, হিন্দুদের যত মন্দির থেকে উপাসনা গৃহগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একটার পর একটা, যে কোনো মানুষকে সাংঘাতিকভাবে নিগ্রহ করা হচ্ছে। আমি একাধিক ভিডিও এখনও পাচ্ছি যে ভিডিও দেখা যায় না, মহিলাদের ওপর কী নির্যাতন চলছে, একদম ধরে ধরে নির্যাতন চলছে, যাতে মানে লক্ষ্য একটাই, তোমরা এই দেশটা তাড়াতাড়ি ছাড়ো। ওই ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি না, এটা জামাতদের স্লোগানটা, সেই টার্গেটে মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন, যে এরা ফেড আপ হয়ে যেন ভারতবর্ষের বর্ডারে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর ভারত বর্ডার খুলে দেবে, আমরা নিয়ে নেব, মানে ভারত যাতে নিয়ে নেয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দাঁড়িয়ে এই কথাটাই বলছেন, আমাদের কাছে আমরা আধখানা রুটি খেলে তোমরাও আধখানা রুটি খাবে, আমাদের থাকার জায়গা করে দেবো। আরে মানুষকে চাকরি দিতে পারছেন না, ব্যবসা দিতে পারছেন না, বাংলার শিক্ষিত বেকাররা, স্কিল লেবাররা বাংলার বাইরে গিয়ে চাকরি করছে, আর আপনি ওই 1,30,00,000 হিন্দু খেদিয়ে যদি মোহাম্মদ ইউনূস সরকার পাঠিয়ে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমরা আধখানা রুটি খেলে তোমরাও আধখানা রুটি খাবে। কি অসাধারণ যুক্তি! বলতে পারছেন না হিন্দু কথাটা, হিন্দুদের উপর নির্যাতন মোহাম্মদ ইউনূসের সরকারকে বন্ধ করতে হবে, বলতে পারছেন না, অসুবিধাটা কোথায়? ভাসুর ভাদ্রবউয়ের সম্পর্ক নাকি হিন্দু শব্দটার সঙ্গে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, এই প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গেই বলছি, হিন্দু শব্দটা, হিন্দুদের উপর নির্যাতন, এই কথাটা বলতে অসুবিধাটা কোথায়? ভাসুরের সঙ্গে যেমন ভাদ্রবউয়ের সম্পর্ক থাকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে হিন্দু শব্দটার বোধহয় সে ধরনের একটা সম্পর্ক আছে, যার জন্য বলতে পারছেন। এটা বাংলাদেশের ওই জামাত, রাজাকার, বিএনপিটা জানে যে ওদেশে যেমন একটা ইউনিস আছে, এদেশে তেমনি একটি মমতা আছে, যার জন্য 72টা আউটপোস্টে জমি দেয়নি। এবং এই ফাঁকা জায়গাগুলোর থেকে পেনিট্রেশন হবে এখন বাংলাদেশে। একদিকে উগ্রপন্থীরাও ঢুকবে, একদিকে যাদের মেরে খেদাবে তারাও ঢুকবে, আর সেই জমি জমাগুলো সমস্ত মোহাম্মদ ইউনূস সরকার দখল করবে। এটাই হচ্ছে বেসিক টার্গেট। মোহাম্মদ ইউনূস জামাতদের খুশি করার জন্য হিন্দু শূন্য বাংলার জন্য একটা কমপ্লিটলি লড়াইটা লড়ছেন। এটা যখন একদিকে হচ্ছে, অন্যদিকে আরও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মিলিটারিকে উদ্বুদ্ধ করে রাখা, এক্স মিলিটারি জেনারেলদের নামিয়ে দেওয়া,
এবং তাদের দিয়েই প্রচারটা করা যে কোনো সময় ভারত আমাদের আক্রমণ করতে পারে। তাহলে কী হবে? বাংলাদেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে এগেনস্ট ইন্ডিয়া। দেখো, ভারতের মতো শক্তিধর রাষ্ট্র আমাদের আক্রমণ করতে পারে, চলো লেট আস বি ইউনাইটেড। আমার নিজের ধারণা মোদী সরকার এই ভুলটি করবে না। মোদী সরকার ইজ ওয়েটিং ফর সাম ডিফারেন্ট ইনসিডেন্টস। 20 জানুয়ারি খুব ইম্পর্টেন্ট ডেট, সেটা যেখানে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো দায়িত্ব নেবেন। এবং আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প 3 জন ভারতীয় বংশোদ্ভূতকে সর্বোচ্চ পর্যায়ে বসিয়েছেন। আপনারা দেখেছেন, মানে সাম্প্রতিককালে সেই রিপোর্টটা বেরিয়েছে। হিন্দু নিধন যজ্ঞ নিয়ে নির্বাচন চলাকালীন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন। মোহাম্মদ ইউনুসকে ভালো চোখে দেখেন না, পরিষ্কার তার সম্বন্ধে যে মন্তব্য করেছেন আপনাদের মনে আছে অনেক দিন আগে 2016 সালে নির্বাচনের সময়, হোয়ার ইজ দ্য টিনি মাইক্রো ফাইন্যান্স ম্যান হু ইনভেস্টেড এগেনস্ট মি, বলেছেন। মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে একদমই দেখেন না। ডোনাল্ড ট্রাম্পও জানেন, মোহাম্মদ ইউনুস জানেন যে ডোনাল্ড ট্রাম্প পুরো ক্ষমতায় এলে বাংলাদেশের ভাগ্যে কী অবস্থা হবে। এন্টায়ার ইকোনমিক ফাইন্যান্সটা ডিপেন্ড করছে বিদেশি রাষ্ট্রগুলোর আর্থিক সাহায্যের উপর আর ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের ওপর। এবং সেইখানে যদি অর্থ সাহায্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ঘোর শনি এবং আর্থিকভাবে ভেঙে পড়বে একটা সরকার। বিদ্যুৎ, সেই নিয়ে ক্রাইসিস চলছে, বিদ্যুতের পয়সা মেটাতে পারছেন না। কাঁচা আনাজের দাম 120 টাকা পেঁয়াজ, 140 টাকা আলু হয়ে গেছে ইতিমধ্যে। এমন একটা পরিস্থিতি হবে না তো যে বাংলাদেশে 1000 টাকায় পেট্রোল বিক্রি করতে হবে পাকিস্তানি যা হচ্ছে। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে। ইকোনমিক্যাল নরেন্দ্র মোদী সরকারের কিন্তু লক্ষ্যটা খুব পরিষ্কার যে আমি মিলিটারি ফোর্স যেটা ডিপ্লয় করবো সেটা নিয়ে বেশি হইচই করবো না। আমি বারবার খেয়াল করছিলাম, আমি সারাদিন চিরুনি তল্লাশি করেছি যে বাংলাদেশের মিলিটারি জেনারেলরা যেটা বলছেন, ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা বলছে যে ভারত ইতিমধ্যে অসম মণিপুর বর্ডারেই 35,000 সেনা ডিপ্লয়েড করেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স ছেড়ে দিন, সেনা ডিপ্লয়েড করেছেন। পিনাকা মিসাইল গাইড মানে ডেপুট করে দিয়েছে। যুদ্ধ বিমান কীভাবে কী কোথায় ডিপ্লয় করেছে আমরা এখনও রিপোর্ট পাইনি। ভারত সরকারকে একটিকেও কিন্তু অপোজ করেনি, একটিকেও অপোজ করেনি। অর্থাৎ দ্যাট মিনস যে ভারত সরকার ডিপ্লয়েড করছে, কিন্তু ভারত সরকার এটা নিয়ে কোনো মুখ ফুটে কোনো কথা বলছে না। ভারত সরকার জানে, বাংলাদেশ সরকারও জানে, বাংলাদেশের এইসব সামরিক শক্তিকে শেষ করতে 1 ঘন্টাও সময় লাগবে না, ভেঙে তছনছ করে দেবে। কিন্তু ভারত সরকার সেটা চাইছে না, তার কারণ প্রতিবেশী রাষ্ট্র শান্তিপূর্ণভাবে হিন্দু জনসমাজকে ভালোভাবে রাখুন, দ্যাট ইজ দ্য অনলি ওয়ান ফোর্স। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্ট্র্যাটেজিক ওয়ার্ক। বাংলাদেশকে নিমেষে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ দখল করাটা ভারত সরকারের কোনোদিন লক্ষ্য ছিল না। 71-এর মুক্তিযুদ্ধের পর আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন যে ভারতের বাংলাদেশ দখল করার অভিপ্রায় কোনো শাসক, কোনো সরকার, যারা বসছেন, একাধিক শাসক বসছেন, দিল্লির মসনদে কে বসেনি? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে বিশ্বনাথ প্রতাপ সিং, দেবগৌড়া, নরসিমা রাও, সবাই বসছেন, মনমোহন সিং। কারুর কোনোদিন লক্ষ্য দেখেছেন যে ভারত সরকার গিয়ে বাংলাদেশে জমি জমা দখল করবে? উল্টে প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, স্টিল দিয়েছে, প্লাস্টিক দিয়েছেন, কাঁচা আনাজ দিয়েছেন, পেট্রোলিয়াম প্রোডাক্ট দিয়েছেন, সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছে। এত অকৃতজ্ঞ এই বাহিনীটাই, রাজাকার জামাত বাহিনী, 71-এর মুক্তিযুদ্ধ ভুলতে চাইছে। তাদের আভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে শেখ হাসিনার সঙ্গে, কিন্তু তার জন্য ভারতের ঋণ অস্বীকার করছেন। জেনারেল মানেকশর ঋণ, ইন্দিরা গান্ধীর ঋণ, এটা অস্বীকার করতে পারে একটা রাষ্ট্র করছে। হিয়ার লাইস দ্য ইসলামিক ফান্ডামেন্টালিজম। আর এই ইসলামিক ফান্ডামেন্টালিজমই শেষ পর্যন্ত চিন্ময় মহারাজকে জেলে পুড়ছে আর হিন্দু নিধন যোগ্য করে একটা সময় করবে যখন বাংলাদেশে কোনো হিন্দু আপনি খুঁজে পাবেন না। যা হয়েছে আফগানিস্তানে, একটা সময় 7 লক্ষ সংখ্যালঘু ছিল, এখন সেটা নেমে দাঁড়িয়েছে 150 জন। যা হয়েছে পাকিস্তানে, একটা সময় 14% হিন্দু জনসংখ্যা ছিল, এখন সেটা 2%-এ নেমেছে। যা হয়েছে বাংলাদেশে 1901-এর একটা সেন্সাস রিপোর্ট আমরা দেখছিলাম, সেই সেন্সাস রিপোর্ট অনুযায়ী তখনকার দিনে এই যে জনবসতি অঞ্চল বর্তমান বাংলাদেশ 33% হিন্দু জনবসতি ছিল, সেটা কমতে 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 7%, তাও দ্যাট টু 2022-এর রিপোর্ট। এখন সেটা হয়তো আরও কমে গেছে, 1,30,00,000 বলা হচ্ছে, সেটা হয়তো 1 কোটির আশেপাশে। সেই জনসংখ্যাকেও মোহাম্মদ ইউনুসরা মেরে পাশে পাঠাচ্ছেন। উল্টে চিন্ময় মহারাজের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এই লক্ষ্যে যাতে হিন্দু নিধন যজ্ঞ যেটা চলছে সেটাকে একটু আড়াল করা যায়, কিন্তু সেটার বেশি দিন পারবেন না। ইকোনমি ফেল করলে, মানুষ খেতে না পেলে, মানুষ বাজার না করতে পারলে, মানুষের হাতে টাকা না পারলে, এই মোহাম্মদ ইউনুসকে ওখানকার রাষ্ট্রের জনগণই মেরে তাড়াবে। আরেকটা হতে অভ্যুত্থান হবে। মিলিটারি শক্তিশালী নয়, তার মানে মিলিটারি কু এতদিনে হয়ে যাওয়ার কথা। ঠিক এই পরিস্থিতিতে রয়েছে এখন ভারত বাংলাদেশ পরিস্থিতি। তারই মধ্যে 35,000 সেনা মোতায়েন। বাংলাদেশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ভারত কোনো রিয়াকশান দেয়নি। পিনাকা গাইডেড মিসাইল, কি মারাত্মক মিসাইল! আমি এক্স মিলিটারি পার্সনের কাছে শুনছিলাম, বলে ওটা সম্ভবত 8 ঘন্টাও সময় নেবে না, সমস্ত লক্ষ্যবস্তুগুলি নিমেষে উড়িয়ে দেবে। বাংলাদেশ পারবে তো রেজিস্ট করতে? পারবে না। চিন্ময় মহারাজকে যারা অ্যাটাক করছেন তারা
যদি এটা এখন তারা শুনে নিয়েছেন অলরেডি, বাংলাদেশের সমস্ত মিডিয়া প্রচার করছে, পিনাকা মিসাইল, গাইডেড মিসাইল তারা ডিপ্লয় করে দিয়েছে। বিমান কি ডিপ্লয় করেছে জানি না, সমুদ্রে বঙ্গোপসাগরে কি কি ধরনের নৌবিহার ডিপ্লয় করা হয়েছে আমরা কেউ জানি না। অন্যান্য কি সামরিক অস্ত্র সারা পশ্চিমবঙ্গে সাজানো হয়েছে, ভারত সরকার থেকে একটি স্টেটমেন্ট নেই, এবং সেটাই যথার্থ। একটি স্টেটমেন্ট নেই। ঝাঁজে একটা সরকার যাতে গুটিয়ে যায় সমস্ত লপচপানি, তারই ব্যবস্থা বোধহয় নরেন্দ্র মোদী করছেন, এবং সেটাই সম্ভাবনা প্রবল। বাড়াবাড়ি করলে রিয়াকশান হবেই, সার্জিক্যাল স্ট্রাইক হবেই। ওই চিকেন নেক, ওই 22 কিলোমিটার থেকে 31 কিলোমিটার যে ওই শিলিগুড়ির সঙ্গে কানেক্টিং চিকেন নেক আছে না, বাংলাদেশের এই এক্স মিলিটারিগুলো যেগুলো বেসিক্যালি জামাত, তারা টিভির ওখানকার টক শোগুলোতে বসে বসে বলছেন, বারবার শুনছি যে আমরা চিকেন নেক দখল করে নেবো, আমরা চিকেন নেক দখল করে নেবো। ওই চিকেন নেক হলে ওরা 7 সিস্টার না খেতে পেয়ে মনে, আরে 22 কিলোমিটার বাংলাদেশ দখল করবে আর ভারত সরকার 220 কিলোমিটার দখল করবে, কোনটা বড়? খাতায় কলমে হিসেবটা করুন, বাংলাদেশের ওই সব জামাতপন্থী রাজাকার এক্স মিলিটারি পার্সোনালটা একটু হিসেবটা করুন। মোহাম্মদ ইউনূস হিসেবটা করে রেখেছেন, কিন্তু তিনি তো জানেন আর কয়েক মাস থাকবেন কি থাকবেন না, যে কোনো সময় তাকে ওই গদি থেকে তাড়িয়ে দেবে ওখানকার বিএনপি কিংবা ওখানকার জামাতরা। ফলত তিনি এখন ভারত বিদ্বেষী একটা প্রচার চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ ভাব একটা খেলা খেলিয়ে দিচ্ছেন। আরে মানুষগুলো কি খেতে পাবে সেটা নিয়ে কোনো বিকার নেই। কাল বাদে পরশু সেই জায়গায় সেই প্রশ্নের মুখে ইউনূস সরকার পড়বে, সেটার অপেক্ষা রয়েছে কিন্তু ভারতবর্ষের মোদী সরকার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।